কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো। আর ডাক্তার আমার অবস্থা দেখে বলল, এটা তো ইমার্জেন্সি একটা রোগী, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ডাক্তারের কথার উত্তর দিয়ে বললাম, প্লিজ আপনি আমাকে এখানেই চিকিৎসা করুন, হাসপাতালে যাওয়ার মতো আমার সময় নেই। সাজিদও আমার সাথে তাল মিলিয়ে একই কথা বলল। ডাক্তার আমাদের কথা শুনে কি আর করবে, যতটুকু সম্ভব ট্রিটমেন্ট করে চলে গেল। শুধু বলে গেল যেন নিজের খেয়াল রাখি, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। ডাক্তার চলে যাওয়ার পর সাজিদ বলল, তোকে এভাবে কে মারলো? আমি বললাম, ভাগ্য ভালো ছিল এজন্য বেঁচে ফিরে আসছি, না হলে ওরা আমাকে মেরেই ফেলতো। সাজিদ বলল, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। আমি বললাম, তুই শুনে আর কি করবি, এক কাজ কর, আজকে রাতের মাঝে তুই আমার কোনো একটা ব্যবস্থা করে দে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। সাজিদ বলল, আগে কি হয়েছে সেটা আমাকে বল, আমি পরে দেখছি কি করা যায়। আমি সাজিদকে এক এক করে সবকিছু বললাম। সাজিদ সবকিছু শুনে ওর বিছানার নিচ থেকে পিস্তল নিয়ে বলল, আজকে তোর বোন সহ ওই পাভেলকে আমি মেরে ফেলবো, ওদের কত বড় সাহস তোর গায়ে হাত দেয়। আমি সাজিদের হাত ধরে বললাম, থাক তুই বাদ দে, এখন এসব ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই, আমি তোকে কি বলেছিলাম মনে আছে? সাজিদ বলল, তুই আমাদের বাসায় থাক, আমি দেখবো তোকে কে কি করে। আমি বললাম, প্লিজ সাজিদ, তুই একটু বোঝার চেষ্টা কর, আমি এখানে থাকতে চাই না, ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে। সাজিদ একটু চিন্তা করে বলল, আমার নানার বাড়িতে তুই চলে যা, আমার বড় মামা, তার কোনো ছেলে নেই, আমাকে সবসময় বলতো ওখানে থাকতে, কিন্তু আমি যাই নাই, তুই বরং চলে যা। আমি বললাম, আমি তোর নানা বাড়িতে যাব না, অন্য কোথাও। সাজিদ বলল, আমি একটা ঠিকানা লিখে দিব, তুই সেই ঠিকানায় গিয়ে মালিকের হাতে শুধু চিঠিটা দিবি, বাকিটা ওরা দেখে নিবে। আমি বললাম, কিন্তু ওরা তোর কি হয়? সাজিদ বলল, এটা বললে তুই যেতে না করবি, এজন্য বলবো না, তুই আগে সেখানে যা, অনেক ভালো লাগবে, বিশেষ করে জায়গাটা তোর অনেক ভালো লাগবে, আর ওরা তোকে তাদের ছেলের মতোই দেখবে, দেখিস। আমি বললাম, আমি শুধু তোর ভরসায় যাব, তার আগে আমার কিছু কথা। সাজিদ বলল, হ্যাঁ বল। আমি বললাম, তুই এসব কথা কাউকে বলতে পারবি না, আর আমার বিষয় নিয়ে তুই কাউকে কিছু বলবি না, শুধু একটাই শেষ কথা বলবো, তুই আমার ছোট বোনকে একটু দেখে রাখিস, ওর যেন কিছু না হয়। সাজিদ বলল, আরে তুই কোনো চিন্তা করিস না, মিষ্টি শুধু তোর একার বোন না, ও তো আমারও বোন হয়। আমি সাজিদের মাথায় হাত দিয়ে বললাম, আমার কসম লাগে তুই কাউকে কিছু বলবি না যে আমি কোথায় গিয়েছি, তোর জীবন থাকতে কাউকে বলতে পারবি না আমি কোথায় আছি। সাজিদ বলল, কিন্তু এমনটা কেন রনি? আমি বললাম, তোকে অবশ্যই বলবো, আর আমি সেখানে যাওয়ার পর তুই আমার সাথেই কেন, ওই পরিবারের সাথেও কোনো যোগাযোগ করতে পারবি না, শুধু আমার কলেজ থেকে ট্রান্সফার নিয়ে দিবি, তাহলেই হবে। সাজিদ বলল, এটা কি কথা বললি রনি, আমি তোর বন্ধু, যেখানে আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি আর আমি তোর সাথে কথা বলতে পারবো না? আমি মন খারাপ করে বললাম, থাক তোর তাহলে কিছুই করতে হবে না, তোকে আমি আমার সবচেয়ে কাছের বন্ধু মনে করি, আর তুই? সাজিদ বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল, আমি তোর সাথে কেন ওই পরিবারের সাথে কোনোদিন যোগাযোগ করব না, তোর ট্রান্সফারের সব কাগজপত্র আমি মেসেজ করে পাঠিয়ে দিব, যা, আমিও তোকে কথা দিলাম, তবে আমার একটা কথা। আমি বললাম, হ্যাঁ বল, সমস্যা নেই। সাজিদ বলল, তুই যখন এখানে আসবি তখন যেন আমি তোকে প্রতিষ্ঠিত হতে দেখি, আর সাথে আমার জন্য একটা সুন্দর ভাবি নিয়ে আসবি, এটা আমাকে তুই কথা দে। আমি সাজিদের হাত ধরে মুচকি হাসি দিয়ে বললাম, যা, আমিও তোকে কথা দিলাম। সাজিদ বলল, তাহলে আগে তুই সুস্থ হ, পরে যাবি। আমি বললাম, তুই আমাকে আজকে রাতে একটা ব্যবস্থা করে দে, আমি এখনই চলে যেতে চাই। সাজিদ বলল, কিন্তু তুই তো অসুস্থ, যাবি কিভাবে? আর আজকে এখানে থেকে রাত 2টা বেজে একটা ট্রেন যাবে, কিন্তু তুই? আমি বললাম, আমাকে সেটাতেই ব্যবস্থা করে দে, আমার চিন্তা তুই করিস না, আমি যেতে পারবো। সাজিদ বলল, রনি দেখ। আমি সাজিদের হাত ধরে বললাম, প্লিজ তুই আমার জন্য এটা কর, তোর আর কিছু করতে হবে না। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি বললাম, আর একটা কথা বলি, আঙ্কেল আন্টিকে তুই একটু বুঝিয়ে সবকিছু বলিস কেমন, না হলে ওনারা চিন্তা করবেন আবার। সাজিদ বলল, সে তোর চিন্তা করতে হবে না, আমি পরে বলবনি, তুই রুমে শুয়ে থাক, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে সাজিদ রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি খাবার নিয়ে এসে বলল, বাবা কিছু খেয়েছো? আমি বললাম, না আন্টি, আপনি যদি খাইয়ে দিতেন খুব ভালো হতো। আন্টি আমার পাশে বসে বললেন, হা করো। আন্টি আমাকে খাইয়ে দিতে লাগলেন। আমি বলেছিলাম না, সাজিদের আম্মু আমাকে ওনার নিজের ছেলের মতোই দেখে, ওরা সবাই আমাকে খুব আদর করে। আন্টি চলে যাওয়ার পর সাজিদ এসে বলল, সবকিছু ব্যবস্থা করে ফেলেছি, তুই আরেকবার ভেবে দেখ যেতে পারবি কিনা। আমি বললাম, আমার চিন্তা তোর করতে হবে না, আমি তো যাবই। সাজিদ বলল, তোকে বললেও বুঝবি না,
ঠিক আছে যা, তবে এখন একটু ঘুমিয়ে নে, সময় হলে আমি তোকে ডেকে দিব। সাজিদের কথা মতো ঘুমিয়ে গেলাম, কারণ আমাকে আবার রাত 2টাতে উঠতে হবে। চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে সাজিদের ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখে সাজিদের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? সাজিদ বলল, তুই না বললি চলে যাবি, আর এখন ঘুম থেকে উঠতেই চাস না। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে বললাম, এখন চল। সাজিদ বলল, হ্যাঁ চল, না হলে সময় শেষ হয়ে যাবে, পরে তুই যেতেই পারবি না। সাজিদ আর আমি হাঁটতে লাগলাম। এখান থেকে স্টেশন বেশি একটা দূরে নয়। যেতে যেতে সাজিদ বলল, যেখানেই থাকিস ভালো থাকিস এটাই দোয়া করি, আর ভুলেও পড়াশোনা ছেড়ে দিস না। আমি বললাম, হ্যাঁ এটা তোর বলতে হবে না। দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম। সাজিদ আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, এগুলো আমি তোকে দিলাম, জানি তুই নিতে চাইবি না, তুই যখন ইনকাম করিস তখন আমাকে ফেরত দিয়ে দিস। সাজিদের হাত থেকে টাকাগুলো নিয়ে পকেটে ঢুকিয়ে বললাম, তুই তো দেখি ভালো করে জানিস কিভাবে আমাকে টাকা দিলে আমি রাখবো। সাজিদ হাসি দিয়ে বলল, সে তো তোর সাথে থাকতে থাকতে সবকিছু শিখে গেছি। ট্রেন আসতে আসতে সাজিদ আমাকে সবকিছু বলে দিল কিভাবে কি করতে হবে, আর অল্প কিছুক্ষণের ভেতরে ট্রেন এসে গেল। আমি সাজিদকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গেলাম। আমার সিট খুঁজে আমি বসে গেলাম। আমার পাশে একজন মুরব্বি বসেছে। কথা বলার মতো মানুষ না পেয়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি হালকা হালকা সকাল হয়ে গেছে। আর একটা স্টেশন পার হলেই আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে যাব। অবশেষে এসেই গেলাম। ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে সাজিদের বলা ঠিকানায় যেতে লাগলাম। তবে আমি যেদিকে যাচ্ছি দেখে মনে হচ্ছে যেন এটা একটা গ্রামের মতোই। শহরের ভেতরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার জানা নেই। কে বলবে এটা একটা শহর? প্রথম দেখে সবাই মনে করবে এটা একটা গ্রাম। চারদিকে গাছ আরো কত কি, পুরোটাই দেখার মতো। রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়ে বলল, আপনি যেটা খুঁজছেন ওই যে দূরে একটা বাসা দেখা যায় ওইটাই। রিক্সাওয়ালাকে ধন্যবাদ দিয়ে আমি সামনে যেতে লাগলাম। বাসার সামনে সুন্দর করে লেখা আছে কামাল ভিলা। হ্যাঁ, সাজিদ আমাকে এই বাসার কথাই বলেছে। আশেপাশে এত বাড়ি নেই, তবে যা আছে পুরোটাই দেখার মতো। কি সুন্দর মাঠ, ছোট ছোট ঘর। সত্যি সাজিদ আমাকে এখানে পাঠিয়ে ভালোই করেছে। বাসার সামনে ছোট একটা ছেলে খেলা করছে। সকাল সকাল বাচ্চাটাকে এখানে খেলা করতে দেখে মনে মনে বললাম, সত্যি গ্রাম অঞ্চলের পরিবেশ একদম মুগ্ধকর। বাচ্চাটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল এখানে কেন দাঁড়িয়ে আছেন? দেখতে তো একদম পাগলের মতো লাগছে। পাবনা থেকে কি পালিয়ে এসেছেন নাকি? মনে মনে বললাম, যাস শালা, এই বাচ্চাটা আমাকে পাগল বানিয়ে দিল। দেখে তো মনে হয় বয়স এই 9-10 হবে, কিন্তু কথাগুলো যে বলছে। আমি শুধু বললাম, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? ছেলেটা বলল, পাগল কি আর বলে, আমি পাগল। তবে আপনার এখানে কি চাই আঙ্কেল? আমি বললাম, আমি কে জানো তো? আমি ছোট বাচ্চাদের ধরে নিয়ে গলা কেটে ফেলি, আর আজকে তোমাকে আমি ধরে নিতে এলাম। ছেলেটা জোরে চিৎকার দিয়ে ভেতরে যেতে যেতে বলল, আম্মু দেখে যাও, পাগল এসেছে আমাদের বাসায়, ও নাকি আমার গলা কেটে নিয়ে যাবে। ছেলেটার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বের হয়ে আসলো। মহিলাটা ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি ও কে। ছেলেটা ভয় পেয়ে বলল, আম্মু তুমি ওর কাছে যাবে না, ও তোমার গলা কেটে নিয়ে যাবে। আমি ছেলেটার কথা শুনে মনে মনে হাসছি। মহিলাটা ছেলেটাকে ভেতরে পাঠিয়ে আমার কাছে এসে বলল, কি চাই এখানে, আর তুমি কে? আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? আন্টি বললেন, হ্যাঁ বাবা আমি ভালো আছি, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি বললাম, এটা কামাল আঙ্কেলের বাসা না? আন্টি বললেন, হ্যাঁ তুমি ঠিক ঠিকানাতেই এসেছো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি আন্টির হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বললাম, এটা একটু পড়েন কষ্ট করে। আন্টি আমার কথা শুনে চিঠিটা পড়ে একটা হাসি দিয়ে বলল, সাজিদের বুদ্ধি আছে বলতে হবে, ভেতরে চলো। আমি আন্টির পেছন পেছন ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। কি সুন্দর একটা পরিবেশ ভেতরে, দেখে যেন মন জুড়িয়ে গেল। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে এসে বলল, খালা এই কি সেই ছেলে যার সবকিছু কেটে ফেলেছে? ছেলেটার কথা শুনে আমি তো লজ্জায় পড়ে গেলাম। কি বলছে এই ছেলে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি আমার দিকে তাকিয়ে হেসে বলল, বাবা কিছু মনে করো না, ও আসলেই সবকিছু সংক্ষেপ আকারে বলে। আর ও হলো রহিম, আমাদের বাসার ড্রাইভার ও কাজের ছেলে। আসলে সাজিদ ফোন করে বলেছে তোমাকে নাকি কে মারতে চেয়েছিল, দেখি কোথায় কেটেছে। আমি হাসি মুখে বললাম, থাক আন্টি বাদ দেন। আবার সেই পিচি ছেলেটা আমাদের সামনে এসে ওর মাকে বলল, আম্মু তুমি এই পাগল আঙ্কেলকে বাসার ভেতরে কেন নিয়ে এসেছো? আন্টি বললেন, যাও বাবা ভেতরে গিয়ে খেলা করো, আর ও হলো তোমার সাজিদ ভাইয়ের বন্ধু, আর ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? ছেলেটা কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। আন্টি আমার কাছে এসে বলল, কোথায় কেটেছে দেখাও তো আমাকে। কি আর করার, শার্টটা পেছনে একটু তুলে দেখিয়ে দিলাম। আন্টি তো চোখ বড় বড় করে বলল, এতটা কেটে গেছে?
আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে। আমি আন্টিকে থামিয়ে বললাম, থাক আন্টি, বাদ দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমার একটু। আন্টি আমার কথা আটকে দিয়ে বলল, আজকে থেকে তুমি এখানেই থাকবে। সাজিদ আমার ছেলের মতো, ওর জায়গায় তুমি এসেছো। রহিম, ওকে ওর রুম দেখিয়ে দাও। আর রিয়াকে বলবে স্কুল থেকে আসার সময় একজন ডাক্তার সাথে করে নিয়ে আসতে। রহিম আমার ব্যাগটা হাতে নিয়ে বলল, চলেন সাহেব, আপনি রুমে গিয়ে সবকিছু খুলে রেডি হয়ে যান। আন্টি রহিমকে তাড়াতাড়ি বলল, তোমাকে কতবার বলেছি রহিম, এমন সংক্ষিপ্তভাবে প্রশ্ন করবে না, নতুন মানুষ, ও কি মনে করবে। রহিম আন্টিকে সরি বলে আমাকে বলল, চলেন। আমি শুধু মনে মনে বললাম, এই ছেলে আমাকে পাগল করবে, না হলে আমি এদের যন্ত্রণায় এমনিই পাগল হয়ে যাব। রহিম ভেতরে যেতে যেতে বলল, আমি আসলেই বলছি, আপনি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, ডাক্তার এসে আপনার চিকিৎসা করবে। আর স্যার, আপনার নামটা? আমি হাসি মুখে বললাম, রনি। রহিম বলল, শুধু কি রনি, আগে পিছে কিছু নেই? আমি বললাম, আছে, তবে তুমি তো সবকিছু সংক্ষিপ্ত করে বলো, এজন্যই বললাম। রহিম বলল, যাক, তাহলে আপনি আমাকে খুব তাড়াতাড়ি বুঝে গেলেন। আর এটাই হলো আপনার থাকার রুম। রুমের চারপাশে একবার তাকিয়ে বললাম, রুমটা অনেক সুন্দর আছে। তাছাড়া রহিম মিয়া, তুমি কিন্তু খুব মজার মানুষ। রহিম বলল, সে হয়তো, তবে একটা কথা স্যার। আমি বললাম, হ্যাঁ বলো, আর আমাকে স্যার বলতে হবে না। রহিম বলল, তাহলে কি বলবো? আমি বললাম, আমার নাম ধরে ডাকতে পারো। রহিম বলল, ঠিক আছে, এই বাসায় আসছেন ভালো কথা, তবে দুইটা মেয়ের থেকে দূরে থাকবেন। একটা হলো রিয়া, যার কথায় এই বাসার সবাই চলে, আর একটা হলো ওই পাশের বাড়ির পরী, ওদের কাছ থেকে দূরে থাকবেন, না হলে আপনার ওটা কেটে নিয়ে ক্রিকেট খেলবে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, ওটা মানে? রহিম বলল, আরে স্যার, আপনার মন, শুধু উল্টাপাল্টা চিন্তা করেন আপনি। আমি মনে মনে বললাম, এই সাজিদ আমাকে কোথায় এনে দিল, সব কয়টা দেখি পাগলের বাচ্চা, না জানি আরো কত পাগল আছে। রহিমকে প্রশ্ন করলাম, এই রিয়া আর পরীকে, আর ওরা কি এখানেই থাকে? রহিম বলল, ওরা কেউ এই পরিবারের না, তবে রিয়া সবচেয়ে ডেঞ্জারাস মেয়ে, ও কিন্তু আপনার ওটা নিয়ে। রহিমের মুখে হাত ধরে বললাম, ভাই, তোর হাতে পায়ে ধরে আমি মাফ চাই, তবুও এমন কথা বলিস না। রহিম আমার হাত ছাড়িয়ে বলল, আপনি যেটা ভাবছেন আমি এখন এটাই বলেছি, এখন আর সংক্ষিপ্ত করে কিছু বলি নাই। এই কথা বলে রহিম হাসতে হাসতে দাঁত কেলিয়ে চলে গেল। কি আজব মানুষ এই পরিবারে। আর রিয়াটা কে? ওরা যদি এই পরিবারের কেউ না হয়, তাহলে ওরা এখানে কি করে? ধুর, এসব চিন্তা করে আমার কি কোনো লাভ আছে নাকি? আমি শরীর থেকে শার্টটা খুলে বিছানায় শরীর হেলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। হঠাৎ করে মনে হলো,